নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন চলে এলাম। দেখো, ঠান্ডা কিন্তু অতিরিক্ত পড়তে আরম্ভ করেছে। হ্যাঁ, যেটা বলেছিল সেটা হচ্ছে। আর সবাইকে সাবধান থাকতে হবে। আর যা যা সতর্কতা অবলম্বন আমরা সবাই মোটামুটি জানি, মোটামুটি কেন আমরা জানি শীতকালে প্রিপারেশন কীভাবে নিতে হয় সবাই জানি। সেইভাবেই আর একটু বেশি প্রিপারেশন নিয়ে যাতে সবাই সুস্থ থাকি, ভালো থাকি। তো চলো ঢুকে যাই। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। আমার আজকের ভিডিও হচ্ছে দেবলীনা নন্দীকে নিয়ে। দেবলীনা নন্দী অবশ্যই একজন নতুন গায়িকা। বেশ কিছু বছর 18 বছর ধরে গান শিখছেন। এবং সেও অতি ছোট বয়স থেকেই হারমোনিয়াম ধরেছে এবং সত্যি সত্যি সে পারদর্শী গায়িকা, সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু তার জীবন নিয়ে যে ঘটনাটা ঘটেছে এবং তাকে যে অবস্থায় সায়ক চক্রবর্তীর ভিডিওর দিকে থেকে যে সবটা যেটা ভালোভাবে জানা যাচ্ছে, সায়ক চক্রবর্তী ওর বন্ধু জানা যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে কিছু বক্তব্য দেখো, অলরেডি সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে। ভিডিও দিয়েছে 2-3টে করে সকলের ভিডিও এসে গেছে। কিন্তু আমি ভাই পারি না, তো সব ব্যাপারটাই এগিয়ে গিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয় না। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই ঠান্ডায়। তো যাই হোক, আমার এখন সময় পেলাম একটু আমার বক্তব্য পেশ করার, তো সেইভাবেই আমি তোমাদের কাছে চলে এলাম। তো চলো ঢুকে যাই। বিয়ের পরে দেবলীনা যখন থেকে গান গেয়েছে তখন থেকেই তো তার, দেখো, যখন গান গাইতে এসেছে, হ্যাঁ, তারপরে তার জীবনে নানা রকম বন্ধু বান্ধব সবই তৈরি হয়েছে। এটা তো খুব স্বাভাবিক না? তার যেখানে যেখানে গেছে প্রত্যেক জায়গায় তার পরিচিতি বেড়েছে। তো সেই সোর্সে সায়কের সাথে পরিচিতি বেড়েছে এবং সায়কর সায়ক চক্রবর্তীর কথা বলছি, অসম্ভব ভালো বন্ধু। তো সেখানে দাঁড়িয়ে তার অনেক বন্ধুই দেখা যাচ্ছে, অনেক বন্ধুই আছে। এবং তার যে হাজব্যান্ড, তার সাথেও তার বন্ধুত্বের পরেই তার মানে আজকে যে ঘটনাটা আমরা দেখছি তার 1 বছর আগের থেকেই তাদের ভালোবাসা প্রণয় ঘটিত ব্যাপার ছিল। তারপরে বিবাহ হয়েছে। তো দেখো, এইগুলো কার কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না, জানো তো। আমরা কেউ বলতে পারছি না কার কখন কি হবে। আজকে ঘটেছে দেবলীনার জীবনে, হ্যাঁ, তখন আমরা নানা রকম যার যেরকম মনে হচ্ছে এই বিষয়টার উপর সেরকমভাবে আমরা ভিডিও করছি, বক্তব্য রাখছি। কিন্তু আমার মনে হয় এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, ব্যক্তিগত মতামত, অন্য কারোর সাথে গুলিয়ে ফেলো না, বুঝতে পারছি। তো আমার মনে হয় যে কার কখন কি হবে লাইফে না আমরা কেউ বলতে পারি না গো, কেউ বলতে পারি না। যখন কিছু ঘটে যায় না, তারপরে আমাদের বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে আমাদের ভাবনা চিন্তা আসে। কেন এটা নয়, কেন ওটা হবে না, কেন এগুলো হচ্ছে না? আগেও তো একটু ভাবা যেত, কী দরকার ছিল এই সম্পর্কটা রাখার, সরে আসলেই হয়। এরকম দেবলীনার মঙ্গলের জন্য সবাই সবাই তো মঙ্গল চায় সকলের। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সকলের মতামত প্রকাশ করছে, সেখানে তো কোনো সন্দেহ থাকতে পারে না। কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় না যে যখন যেটা ঘটার তখন সেটা ঘটবেই বন্ধুরা। যতই আমি ভালো স্ত্রী হই, যতই আমি ভালো মা হই, যতই আমি ভালো কন্যা হই, যতই আমি ভালোই ভগ্নী হই, যতই আমি ভালোই ফ্রেন্ড হই, যতই ভালো আমি গায়িকা বা নায়িকা যে প্রফেশনে থাকে, হ্যাঁ, আমি ইউটিউবার, যেরকম যেখানে যে প্রফেশনে আছে, যতই যে ভালো হোক, ভবিতব্য বলে কিছু থাকে জানো তো। সবটা অস্বীকার করার হয় না ভাই, সবটা অস্বীকার করা যায় না, যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। তাহলে তো পৃথিবীতে কোনো কিছুই ঘটতো না, তোমরাই বলো না। যেসব জিনিস হঠাৎ হঠাৎ ঘটে যাচ্ছে, যেরকম আমাদের এখানে মৌমিতা নন্দীর ঘটনাটা, হ্যাঁ, এর তো তবু এইসব ঘটনাগুলোর একটার অপশান কাজ করছে, এইটা হলো ওইটা, ওইটা হলো ওইটা। দেবলীনা নন্দীর কথা বলছি, এইটা হলো এইটা। কিন্তু মৌমিতা, যেটা তোমাদের সকলের তিলোত্তমা, সারা বিশ্বের তিলোত্তমা,
তার বেলায় তো কোনো অপশন ছিল না, তার তো সামনে ডিসেম্বরে বিয়ে ছিল মানে মৃত্যুর আগে পরেই, তার আগে তো মৃত্যু ঘটে গেল। তো সেখানে তো কোনো অপশন ছিল না, খুব সুন্দর জীবনযাপন চলছিল। তো সেখানে কি করে হলো? তাকে মেরে ফেলা হলো আর এ নিজে মরার চেষ্টা করছিল। এই তফাৎ, এই তফাৎ, আর কোনো তফাৎ আমি দেখতে পাচ্ছি না। এই তফাৎ, তাকে মেরে ফেলা হলো, পূর্ব পরিকল্পনা করে তাকে সরিয়ে দেওয়া হলো, যেহেতু সে অনেক কিছু জেনে গেছে। হ্যাঁ, তারপরে প্রশাসন হাতের মুঠোয়, বোঝাতে পারছি, প্রশাসনের বিপক্ষে তো কেউ কথা বলতে পারে না, সে দেবলীনার মা হোক, মৌমিতার মা হোক, যে পারে, যে বলো, কেউ পারবে না। সেখানে আমরা হাতের পুতুল। বোঝাতে পারলাম? এটা আমি মৌমিতা মানে তিলোত্তমার সম্পর্কে বললাম। এইবার আসি দেবলীনার সম্পর্কে। দেবলীনার লাইফে বিয়ের আগের থেকে যখন ওদের বন্ধুত্ব ছিল, তখন থেকে খুটখাট কিছু না কিছু ঘটছে। কি করে জানলাম? তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে, তবে আমার মনে হয় না আর কাউরির কোশ্চেন থাকবে। যাই হোক, শায়ক চক্রবর্তীর ভিডিও থেকে মোটামুটি জানা যাচ্ছে। এছাড়াও আরও অনেকেই যে নিউজ মানে কি বলবো, টিভি চ্যানেলের যারা রিপোর্টার বা এরকম বড় বড় যারা রিপোর্টার, তাদের থেকেও জানা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলি, এই ঘটনাগুলো ইদানিং অতিরিক্ত বেড়েছে, অতিরিক্ত মাত্রায় বড় মাপের আকার ধারণ করেছে। এবার তোমাদের মনে কোশ্চেন তো থাকতেই পারে, কেন আপনি এ কথা বলছেন? কেন বলছি সেটা একটু বুঝাই, নাহলে তো হয়তো আমার বোঝানোর সাথে তোমাদের বোঝানো মিলবে না। বোঝাতে পারলাম? তো চলো বোঝাই। আমার তো কাজ হচ্ছে তোমাদের বোঝাবার, এবার তোমাদের কাজ হচ্ছে বোঝার। ঠিক আছে? তো এই জিনিসগুলো না অতিরিক্ত বেড়েছে। তার প্রধান কারণ কি বলতে পারো? কয়েকটা কারণ আছে ভাই, কয়েকটা ভালো বড় বড় কারণ আছে। যখন কোনো মেয়েদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, তখন ছেলেদের পরিবারকে সম্পূর্ণ দায়ী করা হয়। কেন? আগেও তো ছেলে মেয়ের বিবাহ মানে বিয়ে তো সারা পৃথিবীর একটা, প্রকৃতি মায়ের একটা সুন্দর নিয়ম, এটা বংশ এগিয়ে নিয়ে যাওয়ার। তো সেখানে কেন আজকে এত প্রবলেম ফেস করতে হচ্ছে সব মেয়েদের, ছেলেদের? কেন হচ্ছে? কারণ আগে জনসংখ্যা, একটা পরিবারে সব পিতামাতার একের অধিক সন্তান থাকতো, এবং একের কেন 2-3-4 অধিক সন্তান থাকতো। তখন পিতামাতা না কন্যাদের বিয়ে দিয়ে কোথায় থাকতে হবে সে চিন্তা করতো না, এবং পুত্রদের বিয়ে দিয়ে কোথায় থাকতে হবে কোনো পিতামাতাই, না পুত্রের ঘরের না কন্যার ঘরের, কাউকেই এসব চিন্তা করতে হতো না, এসব চিন্তা করতে হতো না। কেন? কোশ্চেন তো জাগছেই না বন্ধুরা, জাগারই কথা। তো তখন যৌথ পরিবার ছিল, প্রত্যেকটা পরিবার যৌথ পরিবার ছিল, হয়তো হাড়ি আলাদা ছিল, তাও একান্নবর্তী পরিবার ছিল। হাড়ি আলাদা হলেও তাদের সন্তান অনেক ছিল, অনেক মানে 3-4-এর অধিক সন্তান হতো। এটাও একটা কিন্তু বড় সুযোগ, জানো তো, এটাও একটা বড় পাওয়া, যেটা এখন আমাদের নতুন প্রজন্মে, নতুন বলতে আমরা তো আর নতুন নই বলো না, আমাদের আগেও যারা আছে তাদেরও 1-2 সন্তান। কেন? এই কারণে আজকাল বাচ্চারা লোনলি হয়ে যাচ্ছে। এই কারণে পিতামাতা সব একা, যৌথ পরিবার বলে আর কিছু নেই, একান্নবর্তী পরিবার বলে আর কিছু নেই, একা তারা বাচ্চা মানুষ করবে কি করে? দুজনেই অফিস করে বা দুজনেই সংসার, বাচ্চাকে আয়ার কাছে রেখে একজন মাতা, যেরকম আমরা ঘরণী মানে সংসার সামলাই, এবং পিতাদের কাজ হচ্ছে বাইরেটা সামলানো, পুরুষদের কাজ। সেইভাবেও যদি করে, একা মায়েরা পেরে ওঠে না।
হ্যাঁ, বোঝাতে পারছি, মনে হয় বোঝাতে পারছি। একা মায়েরা পেরে ওঠে না, তাদের নিজেদের দোষেই না আজকে, তাদের নিজেদের দোষেই সন্তান সংখ্যা কমে গেছে। আমিও তো এক সন্তানের মা, পুত্র সন্তানের মা, তাহলে আমারও তো সেই দোষের মধ্যে আমিও তো পড়ি, তাই না বন্ধুরা? আমিও তো পড়ি। আর এই সব 5টা কারণেই এখনকার দিনে পিতামাতার কন্যা সন্তানের বিশেষ করে বিয়ে দেওয়ার পর মেয়েদের তাদের একটা চিন্তা এসে যাচ্ছে, একটা মানে একমাত্র কন্যার। তবে আমি বলবো একমাত্র কন্যা হোক আর 2 মাত্র 3 মাত্র যাই মাত্রই হোক, যার কপালে যেটা আছে না সেটা হবেই হবেই। অনেক ক্ষেত্রে দেখেছি বন্ধুরা, 3-4টে বাচ্চা এখনো পর্যন্ত, ধরো 3টে কাউরির পরপর মেয়ে হলো, কিন্তু সেই মাকে নিয়ে বাবাকে নিয়ে একটা ঠেলাঠেলির ব্যাপার কিন্তু থেকেই যায়। ও দেখবে না আমি দেখবো, আমি দেখবে না ও দেখবে, এরকম একটা ঠেলাঠেলি থেকেই যায়, থেকেই যায়। কিন্তু আগে এগুলো হতো না। আগে যাই হোক তাই হোক করে তাদের সংসারেই তারা থাকতো, তাদেরও ভাবনা চিন্তা, বাবা মারও ভাবনা চিন্তা ছিল না আমাকে সন্তানের ঘরে গিয়ে থাকতে হবে, আর সন্তানদেরও মানে কন্যা সন্তানেরও ভাবনা চিন্তা ছিল না যে আমার বাবা মার দায়িত্ব আমাকে নিতে হবে। দায়িত্ব নেওয়া মানে এইটা ভেবো না যে যে বাবা মা জন্ম দিল তাকে দেখবো না, আমি সেই ক্ষেত্রে বলছি না, কিন্তু সেই হিসেবে বলছি না। একটা পুত্র সন্তানকে জন্ম দিয়েও বাবা মা যে কর্তব্য দায়িত্ব পালন করে, একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েও বাবা মা সেই একই দায়িত্ব কর্তব্য পালন করে করে যারা পিতামাতা সবাই আমরা জানি, আর যারা ভবিষ্যতে হবে তাদেরও জানা দরকার। সবাই করে, সমানভাবে করে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই যে আগের বললাম এইসব চিন্তা ছিল না। এখন কেন হচ্ছে? ওই 1-2টি বাচ্চার জন্যই, ম্যাক্সিমামটা বেশিটা হচ্ছে 1-2 বাচ্চার জন্য, বিশেষ করে একমাত্র সন্তান হলে সেই ক্ষেত্রে একটা দায়বদ্ধতা থেকেই যাচ্ছে। মা কার কাছে থাকবে, বাবা মাকে কে দেখবে? যেমন এরকম তো সম্বন্ধ আসে যায় না, যেমন আমার ছেলের ক্ষেত্রেই হয়েছে, একদম ডাইরেক্ট উল্লেখ করছে যে কে দেখবে, তার মা তো একা, তাহলে তার দায়িত্বটা কে নেবে, ডাইরেক্ট উল্লেখ করছে। যার জন্য ভুক্তভোগী বলেই বলতে পারছি তোমাদেরকে, একটু জোরের সাথেই বলতে পারছি, কে নেবে দায়িত্ব তাকেই দেখতে হবে অবশ্যই। সে কোথায় যাবে, তার মা কোথায় যাবে? মানুষটা পুত্র সন্তান বলেই সে তার বাবা মাকে একদম মানে পুত্র সন্তান তো চিরকালই থাকারই কথা, তার বংশে থাকারই কথা। এবং কন্যা সন্তান না আমরাই আসি নতুন অন্য বাড়িতে, আমাদেরই পাল্টাতে হয়, গোত্র জীবন সব কিছু কন্যাদেরই পাল্টাতে হয়, নারীদেরই পাল্টাতে হয়। পুত্র সন্তানদের বা পুরুষদের এটা প্রয়োজন পড়ে না, এটা তো নিয়ে কোনো কথা হবে না ভাই। এটাই তো সিস্টেম আমাদের সমাজের, এটাই তো সিস্টেম। কিন্তু দেবলীনার ক্ষেত্রে কি ব্যাপারটা কি হচ্ছে? এই যে বললাম এক সন্তান, তার মাকে কে দেখবে? যখন শুরুতে হয়েছিল নিশ্চয়ই প্রথম তো আর হয় না, বোঝা যায় না, কোনো পক্ষ থেকেই বোঝা যায় না। তারপরে ধীরে ধীরে যখন প্রবলেমগুলো সামনে আসে, একটা করে সমস্যা, যে তার জীবনে সে একটা গায়িকা চলতে গেলে তার যা কাজ করতে গেলে যা প্রবলেম ফেস করতে হচ্ছে, তাকে সংসার করতে গেলে স্বামীর মানে শ্বশুরবাড়িতে সংসার করতে গেলে যে প্রবলেম ফেস করতে হচ্ছে, তার পারিপার্শ্বিক এগোতে গেলে তাকে যে প্রবলেম ফেস করতে হচ্ছে, তো এইগুলো তো সেই ঘটনাগুলোর সাথে প্রত্যেকটা রিলেটেড আছে। তোমরা একটু চিন্তা করে দেখো, রিলেটেড আছে। একটা মানুষ মানে একটা মেয়ে কন্যা সন্তানের কথা বলছি, তার বিয়ের পরেই তার বাবা মা মানে অনেক বাড়িতে আছে পছন্দই করে না। এই পছন্দ না করাটাও কিন্তু আমি দেখছি খুব একটা অন্যায় আমি দেখতে পাচ্ছি না। দেখো, তুমি আমার ছেলে, মানে আমার ছেলে আমার হাজব্যান্ড বাড়িতে আছি, এবার যদি আমার ছেলের একমাত্র কন্যা সন্তানের সাথে বিবাহ হয়, তাহলে আমাদের কিন্তু মানসিকতা আগের থেকেই প্রস্তুত করতে হবে বন্ধুরা, আগের থেকে প্রস্তুত করতে হবে যে ওই মেয়েটা তো আমার মেয়ে রূপে আসছে, কন্যা রূপে আসছে, তাকে আমি সেইভাবেই নেব। তার মাও আমাদের নিজের লোক, আমরা পরিবারের সদস্য সবাই, ঠিক
এই জায়গাটা যদি অন্তর থেকে, মৌখিক না, মৌখিক সম্পর্ক কোনো সম্পর্কই নেই, নয় ভাই, আর রক্তের সম্পর্ক পরে আসছি। তো এই সম্পর্কগুলো অন্তরের সম্পর্কটা যদি আমাদের ঠিক মতন মেনটেন করতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেদের হাতেই করতে পারি। কিন্তু মৌমিতা নয়, দেবলীনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সলভ করতে পারেনি। তার দিক থেকেও এই একই প্রথাগত বাধা তারও এসছে। এরকম হাজার হাজার মেয়েদের আছে, হাজার, এবং তার পাশাপাশি হাজার ছেলেদেরও আছে, যে মেয়েদের অত্যাচারে ছেলেরাও জর্জরিত হয়ে যাচ্ছে, অকারণে তাদের 498 কেসে জর্জরিত করছে। এগুলো হয়, হেনস্থা করছে, যেটা মেয়েদের ক্ষেত্রে হয়েছে বা হচ্ছে, আকছার হচ্ছে, পুড়িয়ে মারছে, পণ দিতে পারেনি, দেখছি না। আজকে নতুন তো নয়, এগুলো নতুন কিছু নয়, বহু যুগ থেকে হচ্ছে। এই জিনিসগুলো কি করে একটা ছেলে বলো একটা মেয়ে বলো, তাদের উপর তো ভীষণভাবে মানসিক টর্চার হয়ে যায় না মেয়ে এইগুলো ব্যালেন্স করতে গিয়ে? আর যখনই তারা ব্যালেন্স করতে পারে না, ডিসব্যালেন্স হয়ে যায়, তখনই এই দেবলীনার মতন এরকম যারা দুর্বল যারা ভাবে যে আমার নিজেকে শেষ করে দিলেই হয়তো সব শেষ হয়ে যাবে, তা তো নয়। দেবলীনা আজকে যে ঘটনাটা ঘটিয়েছে, ঘুমের ওষুধ খেয়েছে বোঝা যাচ্ছে। ও যখন খাচ্ছে তখন কি ওর মায়ের কথা মনে পড়েনি যে আমার মার কি হবে? মনে পড়েনি মনে হয়, তাই তো। ও বেঁচে থাকতে, ও শ্বশুর সংসার করতে গিয়ে ওর বারবার যে জিনিসটা ওকে কুড়ে খাচ্ছে, মেয়েটাকে কুড়ে খাচ্ছে। কিন্তু ও যখন ঘুমের ট্যাবলেটগুলো খাওয়ার সিদ্ধান্ত নিল, তখন ওর মায়ের কথা ভাবতে পারলো না যে একটাই সম্পর্ক তো সব নয় জীবনে। এই সম্পর্কটাই একটাই, সরি তোমরা আবার ভুল ভেবো না, এই সম্পর্কটাই সব নয়। যখন আমার বনছে না, যখন আমার এগুলো মিলছে না, তখন আমি সেখান থেকে সরে আসি। কেন না? আমি তো আমার মায়ের জন্য ফাইট করছি। আমার মা দেখতে খারাপ, আমার শ্বশুরবাড়ির থেকে বলছে, হাজব্যান্ডের তরফ থেকে বলছে, আমার মা অশিক্ষিত, আমার মাকে ঠোঁটকাটা মানুষ যাকে বলে, স্পষ্টবাদী, কথা পরিষ্কার বলে দেয়, তাকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তখন দেবলীনার কি করা উচিত ছিল? আস্তে আস্তে সরে আসা উচিত ছিল। কিন্তু সেক্ষেত্রে সে পারেনি। কেন না? সে তার হাজব্যান্ডকে অতিরিক্ত ভালোবাসে। প্রথমে তার বক্তব্যে, দেবলীনার বক্তব্যে, সে নিজেকে ভালোবাসতো, তারপরে গানকে ভালোবাসতো। তার সাথে গানের সাথে কাকে ভালোবাসতো না? গান তো শিখিয়েছে, মায়ের জন্যই হয়েছে। খুব স্বাভাবিক, বাবা মার জন্যে, মায়ের জন্যই হয়েছে, এবং মা খুব কষ্ট করেই মানুষ করেছে। এটাই স্বাভাবিক, মধ্যবিত্ত ঘরে তাই করতে হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার মাকে ছাড়া সিদ্ধান্ত সে মানতে পারছিল না। এটা তো মানার কথাও নয় বন্ধুরা, মানার কথা কি? মানতে পারছিল না। তখন দেবলীনা সিদ্ধান্ত কি নিল? যে আমি ওষুধ খেয়ে নি, ব্যাস, আমি নিজেকে শেষ করে দিই, সব সমস্যার সমাধান আমি নিজেকে শেষ করি। যেন মনে হচ্ছে এখনকার নাটক হচ্ছে। এটা একটা জীবন, এই উঠতি জীবন এত দুর্বল, নিজেকে শেষ করলে তার মায়ের কি হবে সে একবারও ভাবলো না। যার জন্য তার জীবনে এত ফাইট মায়ের জন্য, সেই মার কি হবে সে যদি চলেই যায়? তারপরে বলছে আমি কেন গেলাম না, কেন বেঁচে এলাম। আমার এই কথাগুলো শুনলে না মাথা একেবারে, যাই হোক, মাথা একবারে জ্বলে যায়। তুমি তো তোমার সংসার করতে পারছো না তোমার মার জন্য, শ্বশুরবাড়িতে অসুবিধা হচ্ছে, হাজব্যান্ডের সাথে অসুবিধা হচ্ছে, দেবলীনারই তো অসুবিধা হচ্ছে। তো সেই মাকে, ঘুমের ওষুধ যখন খেলে মাকেও ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলে, হ্যাঁ? তাই যদি যেতে, তাহলে প্রথমে কেন গেলে না? আজকে তোমাকে ঘুমের ওষুধ খাওয়ার জায়গাটা তৈরি হতো না? যে কোনো একটা পক্ষ নিয়ে তো তুমি ভালো থাকতে পারতে। তুমি যখন ঘুমের ওষুধ খেলে, মাকে ছাড়ার সিদ্ধান্ত তোমাকে ভীষণভাবে ভাবিয়েছে, এমনকি তোমাকে এই জায়গায় পর্যন্ত এনেছে, খুব স্বাভাবিক। তাহলে তুমি যখন যদি চলেই যেতে আজকে, তাহলে মায়ের কি হতো সেটা ভাবলে না?
ভাবলে না? এই তোমার মাকে নিয়ে ভাবনা, এই তোমার মাকে নিয়ে ভাবনা। অবাক হয়ে যায় তোমাদের ভাবনা চিন্তা। তোমাদের ভাবনা চিন্তার সাথে না আমাদের মতো স্ট্রং মাইন্ডেড মানুষের ভাবনা চিন্তা মেলে না। সায়ক তো ঠিকই বলেছে, তোমাকে আরো লড়তে হতো। যখন দেখছো মানে বলছে না, তখন চলে আসলেই তো হতো। তোমার মাকে তুমি সেফ জোনে রাখতে পারতে, যাকে নিয়ে এত সমস্যা। আজকে তোমার মায়ের কি অবস্থা হচ্ছে? ভগবান তোমাকে মানে অসীম কৃপাময় তোমাকে কৃপা করেছেন, তুমি প্রাণে বেঁচে উঠেছ। আজকে তোমার যে প্রশ্ন জিনিসগুলো করতে হলো, হ্যাঁ, ফেসবুকে লাইভ করে বলতে হলো, কেন দেবলিনা? তুমি আগে ভাবতে পারলে না যে আমি মায়ের জন্য ফাইট করছি সব জায়গায়, সব কিছু নিয়ে আমাকে ফাইট করতে হচ্ছে, সংগ্রামময় জীবন আমার। তাহলে আরেক এই সংগ্রামময় জীবনে এত দুর্বল মনের মানুষ থাকলে চলবে? তোমাকে এগোতে হবে তো, পিছিয়ে গেলে তো চলবে না। তাহলে তুমি এগোবে কি করে এত দুর্বল চিত্ত নিয়ে? এগোবে কি করে? সুতরাং বন্ধুরা, এখানে পুরুষ নারী কোনো ব্যাপার না। এখানে অনেকে আজকে গুণ গাইতে বসে যাচ্ছে, দেখেছো তো এই হয়েছে, দেখেছো তো তাই হয়েছে। না বন্ধুরা, এসব জাস্ট একটা খেলার চল, আমাদের মন গড়া কথা, মন গড়া কথা। আমি যা পরিষ্কার বুঝছি, মন গড়া ব্যাপার। মানে একটা পুরো ছেলেদের পরিবার হলেই যত দোষ হয়ে যাচ্ছে, মেয়েদের পরিবারে কোনো দোষ নেই। আবার একটা মেয়েদের পরিবারে যখন পণ দিতে পারছে না, বা তার কোনো কারণে ঠিক আমার চাহে মানে কি বলবো, পুরো ছেলেদের পরিবারের চাহিদা মেটাতে পারছে না, তখনই সমস্যা হচ্ছে। এটা কি চাহিদা মেটাবার সম্পর্ক? এই সম্পর্কগুলো, হ্যাঁ, যে আমি তোমাকে এই দেবো, আমি তোমাকে তাই দেবো, এখানে আবার শর্ত, কন্ডিশন। মা থাকলে ও থাকবে, ও থাকলে হাজব্যান্ড থাকবে, হাজব্যান্ড থাকলে ওর কেরিয়ার থাকবে, কেরিয়ার থাকলে মা থাকবে, মানে এই টাইপের একটা গন্ডগোলময় শর্ত। এটা জীবন? এই জীবনটাকে শেষ করার আগে 14 বার ভাবতে হতো, ভাবতে হতো যে আমি যদি কিছু করি তাহলে আমার মায়ের কি হবে, যাকে নিয়ে এত সংগ্রাম আমার। আমার প্রত্যেকটা আমার নিজের একটা ব্যান্ড তৈরি করার ইচ্ছা, সেখানেও আমার প্রবলেম হচ্ছে। তাহলে আমাকে একদম ঠান্ডা মাথায় এই সাহেব চক্রবর্তীর মতন একটা বন্ধু পেয়েছি। এরকম তো আমার পাশে অনেক বন্ধু আছে, দেখতে পাচ্ছি তো। তাহলে এদের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় আমার এগোনো উচিত। তারা আমাকে নিশ্চয়ই সুবুদ্ধি দেবে, কুবুদ্ধি দেবে না। বুঝতে পারলাম বন্ধুরা? এখানে একটু আগে বলে নিই বন্ধুরা, আমি তো বলছি, এখানে তো অন্য কেউ বলতে আসছে না, সুতরাং আরেকটু বলে নিয়ে আমি ভিডিওটা শেষ করবো, বড্ড বড় হয়ে যাচ্ছে। দেখো, এই বলার কোনো শেষ হয় না। হ্যাঁ, এই বিষয়গুলোই না বলার কোনো শেষ নেই। যত বলবো ততই মনে হচ্ছে যেন কম বলছি। বলার শেষ নেই। না ছেলের পরিবার, না মেয়ের পরিবার, কেউ এর জন্য দায়ী নয়, কেউ এর জন্য দায়ী নয়। দায়ী হচ্ছে সমাজ ব্যবস্থা, একমাত্র সন্তান। এই সমাজ ব্যবস্থার জন্য না অনেক বাড়িতে দেখছে যে যেখানে একটা ছেলে বিয়ে দিতে হচ্ছে, তাও ছেলে বলে চলে যাচ্ছে, মেয়েদের হলেই সমস্যা হচ্ছে। বাবা, বিয়ের পরে তো আমার ঘরেই থাকবে, এই ধরনের একটা মানসিকতা কিন্তু কাজ করছে বন্ধুরা, অস্বীকার করার কোনো জায়গা নেই, কাজ করছে, বুঝতে পারছি। আর সেইখান থেকেই এত সমস্যা হচ্ছে। ওই জন্য বললাম, অন্তরের একটা সম্পর্ক গড়া ভীষণ প্রয়োজন এখনকার দিনে। সব সম্পর্ক না এরম বাহ্যিকভাবে এরম অপশান হিসেবে নিলে কোনো সম্পর্কই টেকে না। তোমাকে এটা রাখতে গেলে ওটা এটা পেতে গেলে ওটা ছাড়তে হবে, ওটা পেতে গেলে এটা ছাড়তে হবে, এরমভাবে কোনো সম্পর্ক টেকে না। কোনো তরফের কোনো সম্পর্ক টেকে না, বোঝাতে পারছি? সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার বক্তব্য আমি শেষ করব আজকের মতন, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। ওই যে বললাম, এইসব বিষয়ে এত তাড়াতাড়ি শেষ করা যায় না। আমার শুধু অবজেকশন, তুমি তোমার মায়ের জন্য ফাইট করছো, তুমি তোমার কেরিয়ার জন্য ফাইট করছো, তুমি ঘুমের ওষুধ কেন খেতে গেলে? তোমার এত সায়ক চক্রবর্তীর মতো এত ভালো ভালো বন্ধু থাকতে তুমি তো ফাইট করছিলে। তোমার হয়তো আমি গিয়ে ফাইট করছিলাম না, তুমি করছিলে।
হঠাৎ তোমার এই ডিসব্যালেন্স কেন হলো? সাহেব তো পরিষ্কার বলছে, বা তোমার ভালোবাসার লোকরাও বলছে সরে আসতো, কিছুদিনের জন্য ব্যাপারটা থিতিয়ে থাকতো। আর এখন বন্ধুরা তোমরা দেখবে বিষয়গুলো প্রত্যেকটা পয়েন্ট টু বি নোটেড। এই একমাত্র কন্যা সন্তান হওয়াতে অনেক ছেলেদের বাড়ির থেকেও কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে। তারা এই অ্যাডভান্টেজগুলো নিয়ে নিচ্ছে মেয়েদের বাড়ির। আমার মেয়ে আগে এই থাকতো, আমার মেয়ে ওই থাকতো, আপনাদের বাড়ি কি কাজের লোক আছে, আপনারা কি ওই খান, আপনারা কি ঘোরেন, আপনাদের কি হবি আছে, ফেস করতে হচ্ছে বলেই জোর দিয়ে বলতে পারছি এই একমাত্র কন্যা সন্তানের সমস্যা মেয়েদের ঘরে আনার আগে 14 বার ছেলের বাড়ির ভাবা উচিত যে কতখানি খতরনাক বিষয়গুলো। তাদের কোনো দোষ নেই, দোষ আমাদের মানসিকতায়, দোষ আমাদের বাস্তব সামাজিক ব্যবস্থায়, তাদের কোনো দোষ নেই। আজকে এই পর্যন্তই বক্তব্যটা রাখলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি মনে হয় কিছু ভুল বলেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে রিপ্লাই দিও। বোঝাতে পারলাম? কারণ এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কাউরির জীবন নিয়ে ছেলে খেলার নয়। আমার যা মনে এলো আমি তাই বলে দিলাম। মেয়ে ভালোবাসি, ছেলে ভালোবাসি কোনো কথা নয়, কথা হচ্ছে আমি সন্তান ভালোবাসি, আমি জননী, আমার কাছে সবাই সমান। গুড নাইট, টাটা।